আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আছি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমি আপনাদের সাথে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। কি পড়াবো বলেন? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো বাংলা ব্যাকরণ যে আমরা পড়ছি, এই বাংলা ব্যাকরণ আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো দেখেন, বাংলা ব্যাকরণ এই বিষয়টা কিন্তু অনেক কঠিন। বাংলা ব্যাকরণটা কি অনেক কঠিন, বাংলা গ্রামার অনেক হার্ড, অনেক হার্ড, রাইট? তাহলে যে জিনিসটা হার্ড সেটা আমাদের কি করে বাস দেয়? কে দেয় বলেন? বাস দেয়, বাস। মানে আমরা বলি না যে কোনো মানে কঠিন সিচুয়েশনের মধ্যে পড়লেই যে একটা বাস খেয়ে গেলাম, একটা বাস খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক সেরকম বাংলা ব্যাকরণ আমাদেরকে কি দেয়? বাস দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, যেহেতু বাংলা ব্যাকরণটা পড়তে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিয়মের আঙ্গিকে পড়তে পারি, যার ফলে আমরা বাসটা একটু কম খাই। তো ওই ক্ষেত্রে বলা যায় আমরা বাসটা অর্ধেক খাই, আর অর্ধেক খাই না। অর্ধেক খাই কেন? কারণ অর্ধেক মুখস্থ করা লাগে আর অর্ধেক নিয়মের মাধ্যমেই সলভ করা যায়। তো এই বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো পড়তে গেলে আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারি, সেটা হলো যেহেতু অর্ধেক বাস খাই তার মানে আমরা লিখতে পারি অধ বাস। কেমন বাস? অধ বাস। তো এখানে আমাদের রয়ে গেছে যে আমাদের আলোচ্য বিষয় কি কি। তো অ দিয়ে বোঝাচ্ছে অর্থতত্ত্ব, ধয় বয় দিয়ে হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাতে হচ্ছে বাক্যতত্ত্ব। বলেন কি? বাক্য তত্ত্ব। তালিবর্ষতে হচ্ছে শব্দ তত্ত্ব। ঠিক আছে, এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কয়টা বিষয়? চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই বাংলা ব্যাকরণে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা পড়বো যে আমরা ধ্বনি তত্ত্বে কি কি বিষয় নিয়ে আলোচনা করি। ধ্বনি তত্ত্ব। আচ্ছা, ধ্বনি উচ্চারিত হয় কিভাবে? বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি উচ্চারিত হয় কিভাবে? বাকযন্ত্রের সাহায্যে। তার মানে বাকযন্ত্র রিলেটেড যত বিষয়াবলী আছে সবগুলো আমাদের ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। যেমন বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, বাকযন্ত্রের বিভিন্ন যে উপাদানগুলো আছে, ফুসফুস থেকে উচ্চারিত ধ্বনি, তারপর হচ্ছে গলনালী থেকে উৎপন্ন ধ্বনি, কণ্ঠনালী থেকে উৎপন্ন ধ্বনি, তালু থেকে উৎপন্ন ধ্বনি, ওষ্ঠ থেকে উৎপন্ন ধ্বনি। প্রত্যেকটা বিষয় বাকযন্ত্রের অংশ বিধায় এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। তো এরপর হচ্ছে বাক ধ্বনি। ধ্বনির লিখিত রূপটাকে আমরা কি জানি বলেন তো? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপটাই হলো বর্ণ। আর বাংলা ভাষায় বর্ণ আছে টোটাল কতগুলো? বর্ণমালা, বর্ণমালা আছে, বর্ণমালা একটা কিন্তু বর্ণ আছে টোটাল 50টা। স্বরবর্ণ আছে 11টা, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টা। তো স্বরবর্ণ আছে 11টা, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টা। টোটাল বর্ণ আছে 50টা। তো বর্ণ বা বর্ণ রিলেটেড যে আলোচনা, এগুলো কিন্তু তাহলে আমাদের কি হবে বলেন? আমাদের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় আছে। ঠিক আছে, এরপর হচ্ছে সন্ধি। সন্ধিও ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। কেন? কারণ সন্ধি মানেই হচ্ছে ধ্বনির মিলন। যেখানে ধ্বনির মিলন, তাহলে ওটা তো অবশ্যই ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়, রাইট? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। আচ্ছা, এরপর হচ্ছে নত্য বিধান, সত্য বিধান। নত্য, সরি একটু মুছে দিই। নত্য ও সত্য বিধান এটাও কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। নত্য ও সত্য বিধান, পরীক্ষাতে এই দুইটাই বেশি আসে। কোন দুইটা বলেন?
এই সন্ধি হলো ধ্বনির মিলন, আর নত্য সত্য বিধান, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মোটামুটি আলোচিত বিষয়। এরপর আছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, রাইট? স্বরবর্ণ পড়েছি, তারপর স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির যে বিষয়গুলো আছে, এগুলোও কিন্তু আমাদের ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়। স্বর, ধ্বনি, ব্যঞ্জন, ধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি বৈশিষ্ট্য যেগুলো আছে, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য। আমাকে কি বলতে পারবেন বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতগুলো? মৌলিক ধ্বনি। বাংলা ভাষায় কিন্তু মৌলিক ধ্বনি আছে টোটাল 37টা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টা। কয়টা? মৌলিক ধ্বনি 37টা। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি আছে 7টা। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টা। তাইলে মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনিগুলো কিসের আলোচিত বিষয় বলেন? এগুলো কিন্তু আমাদের, এগুলো হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। আচ্ছা, এই হইলো আমাদের মোটামুটি পড়ালেখা ধ্বনিতত্ত্ব নিয়ে। তারপরে আরেকটা বিষয় বলা হয়েছে ধ্বনি দল। ধ্বনি দলও হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। তাইলে দেখেন মজার বিষয় কি, এই ধ্বনিতত্ত্ব যে বিষয়টা, এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের ধ্বনি কথাটা উল্লেখ আছে। সন্ধি, ধ্বনির মিলন, নত্য সত্য বিধানও, এখানে ন ধ্বনি স্বধ্বনি আছে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি দল, রাইট? তাহলে আমরা ধ্বনি এই কথাটা উল্লেখ, এই কথাটা দিয়ে বুঝতে পারবো এটা ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়বো অর্থতত্ত্ব নিয়ে। কারণ অর্থতত্ত্বটা একটু ইজি। কিরকম ইজি? অর্থ তত্ত্ব, দেখেন অর্থতত্ত্বের মধ্যে ছয় রেফ আছে। কি আছে? ছয় রেফ। তো এখানে আলোচিত যে বিষয়গুলো সবগুলোর উপরেই প্রায় রেফ আছে। যেমন মুখ্যার্থ, গৌণার্থ, সমার্থক, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমার্থক, বিপরীতার্থক, তারপর হচ্ছে বাগর্থ, বাগর্থ। মজার বিষয় হচ্ছে এখানে বাচ্যর্থ, বাচ্যর্থ, বাগর্থ, বাচ্যর্থ। এই অর্থতত্ত্বের আরেক নাম হলো বাগর্থ তত্ত্ব। অর্থতত্ত্বকে বাগর্থ তত্ত্ব বলা হয়। কি বলা হয়? বাগর্থ তত্ত্ব। অর্থতত্ত্বকে অনেক সময় বাগর্থ তত্ত্ব বলা যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো মোটামুটি অর্থতত্ত্বের আলোচিত বিষয়। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। আচ্ছা, এখন যদি আমরা বাক্যতত্ত্বটা পড়ি, দেখেন তো বাক্যতত্ত্ব কি বলতেছে। বাক্যতত্ত্বের ইংলিশ হলো সিনটেক্স। বাক্যতত্ত্ব হচ্ছে সিনটেক্স বা পদক্রম। সিনটেক্স বা আরেকটা নাম হলো পদক্রম। কারণ একটা পদের পর আরেকটা পদ বসিয়ে তো বাক্য তৈরি করে, তাই না? রাইট, এই জন্য এটিকে বলা হচ্ছে পদক্রম। তাইলে বাক্য গঠন করতে গেলে আমাদের কি লাগে বলেন? বাক্য গঠন করতে গেলে বাক্যতত্ত্ব, আচ্ছা বাক্যতত্ত্বে আমরা মূলত বাক্যে কিভাবে নির্মাণ হচ্ছে এবং এর গঠন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, বাক্যতত্ত্বে মূলত বাক্য নিয়ে আলোচনা করা হয়। যেমন বাক্যের মধ্যে পদ এবং বর্গগুলা কিভাবে বিন্যস্ত থাকে এগুলো আলোচনা করা হয়। তারপর হচ্ছে বাক্যের রূপান্তর, বাক্যের মধ্যে যে বাচ্য আছে বাচ্যগুলো, তারপর বাক্যের উক্তি, এগুলো, তারপর হচ্ছে কারক বিশ্লেষণ, নাম, হ্যাঁ কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, তার বাক্যের মধ্যে যে যতি চিহ্ন ব্যবহার করি, এগুলো বাক্যতত্ত্বের আলোচিত বিষয়। তাহলে আমরা প্রথমত কি লিখতে পারি? বাক্যের নির্মাণ। বাক্য তত্ত্বে কি কি আলোচনা করা হয়? কিভাবে বাক্যটা নির্মাণ হচ্ছে বা বাক্যের গঠন, বাক্যের গঠন, বাক্যের গঠন নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে আহ
এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর। তাহলে বাক্যের রূপান্তর নিয়ে আমরা বাক্য তত্ত্ব আলোচনা করি। বাক্যের রূপান্তর, যেমন সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, তিন ধরনের বাক্য আছে। এই বাক্য রূপান্তর গুলো নিয়ে আলোচনা করি। তো বাক্যের মধ্যে বাচ্য, বাক্যের বাচ্য, বাক্যের মধ্যে উক্তি, বাক্যের বাচ্য নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে বাক্যের উক্তি নিয়ে আলোচনা করি। উক্তি, বাচ্য, উক্তি। তারপর হচ্ছে বাক্যের যে যোগ্যতা, কারক বিশ্লেষণ, কারক বিশ্লেষণ নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে বাক্যের যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা যে আছে, ওই বাক্যের যোগ্যতা গুলো নিয়ে আমরা আলোচনা করি। বাক্যের যোগ্যতা, দেখেন মূল বিষয়টা কি, আমরা যখন ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করছি, তার সাথে ধ্বনি ছিল, অর্থতত্ত্বে সবগুলোর উপরেই অর্থ, থয়, রেফ ছিল। বাক্যতত্ত্ব কিন্তু প্রায় সবগুলোর সাথে কি আছে, বাক্য কথাটা উল্লেখ আছে। এইভাবে আমরা একটু ট্রিক্স খাটায় মনে রাখতে পারি। যেমন বাক্যের উপাদান লোপ, বাক্যের উপাদান লোপ, অনেক সময় উপাদান লোপ পায়, ওইটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর হচ্ছে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, এটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ আমরা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন এটা আমরা ইউজ করি কোথায়, বাক্যে ইউজ করি। জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন এগুলো আমরা বাক্যে যেহেতু ইউজ করি, এই জন্য এটা আমাদের বাক্যতত্ত্বের আলোচিত বিষয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে আমরা যদি এই যে তিনটা পড়লাম, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব আর হচ্ছে বাক্যতত্ত্ব, এই তিনটা যদি আমরা পড়ি, তাহলে আরেকটা বাকি থাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কোনগুলো হবে, এগুলার বাইরে যা আছে তাই। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেমন বচন, লিঙ্গ, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, হ্যাঁ, তার প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, কারক, ধাতু, সব। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটার আলোচ্য বিষয় কি হবে, মূলত শব্দ ও তার উপাদান গুলো নিয়ে আলোচনা করবে। শব্দ ও তার উপাদান, এবং শব্দ ও তার উপাদানের মধ্যে আমরা পাই বিশেষ্য। আচ্ছা, শব্দ যখন বাক্যের মধ্যে বসে, শব্দ যখন বাক্যে বসে, তখন তার নাম হয়ে যায় কি, পদ। আর পদ কয় প্রকার আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে, সর্বনাম আছে, অব্যয় আছে, ক্রিয়া আছে। এগুলা আমি আর না লিখলাম, এগুলা আপনারা একটু বুঝে নিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে গুরুত্বতে আমরা মানে শব্দ রিলেটেড যা কিছু আছে অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে আলোচনা করি। যেমন দ্বিরুক্ত শব্দ আছে, দুইবার উক্ত হয়, দুইবার বলা লাগে। ঠন ঠন, টন টন, ঝমঝম, দ্বিরুক্ত শব্দ, দুইবার উক্ত হয়ে যায়। তারপর হচ্ছে প্রত্যয়, শব্দতত্ত্বে আলোচিত বিষয়। বচন, এক বচন, বহু বচন, প্রত্যয়, বচন, কারক, অনুসর্গ, উপসর্গ, লিঙ্গ, ধাতু, অনুসর্গ, তারপর হচ্ছে উপসর্গ, অনুসর্গ, উপসর্গ, লিঙ্গ, তারপর হলো ধাতু, ধাতু আছে। তারপর সমাস আছে, সমাস, সমাস কিন্তু শব্দতত্ত্বের আলোচিত বিষয়। সমাস, সমাস শব্দতত্ত্বের আলোচিত বিষয়। আর সন্ধি কি ছিল, সন্ধি ছিল ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। সন্ধি, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। সন্ধি মানে কি, ধ্বনির মিলন। তার মানে সন্ধি যেহেতু ধ্বনির মিলন, তার মানে সন্ধিটা অবশ্যই কোন তত্ত্বে আলোচিত হবে, সন্ধিটা অবশ্যই ধ্বনি তত্ত্বে আলোচিত হবে। আর এটা শব্দ, শব্দের মিলন বা পদের মিলন, যার ফলে সমাজটা শব্দ তত্ত্বের আলোচিত বিষয়। যেমন ঘরে আশ্রিত জামাই, এগুলো কি এক একটা শব্দ, ঘরে একটা শব্দ, আশ্রিত একটা শব্দ, জামাই একটা শব্দ। কিন্তু এটা যখন একটা বাক্যের মধ্যে বসে, ঘরে আশ্রিত জামাই, তখন এটা হয়ে গেছে ঘর জামাই। এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বাবা ও মা, বাবা মা। কানে কানে যে কথা, কানাকানি। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, মনে হয় এটা। কানে কানে যে কথা, দেখো কানে কানে যে কথা, এগুলোকে এক একটা শব্দ, এগুলোকে একটা শব্দ। এই শব্দগুলো নিয়ে যেহেতু
সমাজটা গঠিত হইতেছে। তাই এই সমাজটা হচ্ছে আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচিত বিষয়। তো এইভাবে আমরা যদি মোটামুটি একটু বুঝে পড়ি, দেখেন এই কয়টার বাইরে কিন্তু পরীক্ষায় আসে না অ্যাজ ইউজুয়ালি। ঠিক আছে? সো আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে কিন্তু এটুকু আমাদের পারা সম্ভব। এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।